বাসায় আসার পর তাদের মা তাদের দুই ভাই বোনকে অনেক বকা দিচ্ছিল আর নোয়ানকে জোর করে ধরে একটা ব্লাইন্ড ডেটে নিয়ে যায়। এদিকে লিয়ের তো কোনো কাজেই মন বসছিল না। তখন কিয়ান বলে, বুঝেছি, তুমি এখন একটা ব্রেক নিয়ে নাও। লি বলে, আমি মোটেও নোয়ানের কথা ভাবছি না। কিয়ান বলে, আমি তো তার কথা বলিনি। এগুলো নিয়ে তাদের মাঝে ছোট্ট একটা লড়াই লেগে যায়, যেটা দূর থেকে ফ্যাং দেখে ভুল কিছু ভেবে নেয়। উসিনের মন খারাপ দেখে নোয়ান তার চশমাটা পরে নেয় আর দেখে তার চারপাশে পিঙ্ক সার্কেল, তার মানে সে প্রেমে পড়েছে। উসিন এটা শুনে বলে, তুমি কমিক এবার একটু কম করে পড়ো। পরের সিনে দেখি তিন বান্ধবী যখন একসাথে ছিল তখন টিভিতে একটা কিসের সিন দেখে নোয়ান তো ব্লাশ করতে থাকে। তখন তারা জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি আর লি আবার কিস করনি তো? তখন নোয়ান ভুলে বলে ফেলে, মোটেও না, ওইটা তো ভুল ছিল। তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয় রাতে যখন নোয়ানের মুখে খাবার লেগেছিল তখন লি কিস করে সেটা পরিষ্কার করে দিয়েছিল। পরের দিন নোয়ান লুকিয়ে লুকিয়ে অফিসে আসছিল যেন লিয়ের সামনে না পড়ে। তার বান্ধবীরা তাকে দেখে তার পিছনে দাঁড়িয়ে পড়ে, এতে সে ভয় পেয়ে যায়। তারপর যখন সে লিকে দেখে তখন সে ওইখান থেকে পালিয়ে যায়। এবার ফাইনালি পালাতে পালাতে সে একটা কস্টিউমের ভেতরে ঢুকে পড়ে। লি যখন এটা জানতে পারে নোয়ানকে তার অফিসে আনিয়ে নেয়। তারপর সে লাঞ্চ অর্ডার করে আর নোয়ানকে দেখিয়ে দেখিয়ে খেতে থাকে। নোয়ান তো অনেক কষ্ট করে নিজেকে সামলাচ্ছিল। তারপর লি যখন তার দিকে এগিয়ে আসতে থাকে তখন নোয়ান পিছিয়ে যেতে থাকে। এবার লি বলে, তুমি যদি প্রতিদিনও এরকম কস্টিউম পরে আসো তাও আমি শুধু তোমাকেই দেখব। তারপর সে পুতুলটার মাথা সরিয়ে বলে, না, আমি আসলে মজা করছিলাম। তুমি যদি প্রতিদিন এরকম কস্টিউম পরে আসো তাহলে তোমার আর অফিসে আসার দরকার নেই। এতে নোয়ান রেগে সেখান থেকে চলে যেতে নেয়। তখনই লি তাকে দাঁড় করায়। এরপর তারা একসাথে খেতে থাকে। লি বলে, সামনে একটা কম্পিটিশন আছে যেটার জন্য তোমার কমিককে সিলেক্ট করা হয়েছে, তাই এখন থেকে তোমাকে ভালোভাবে কাজ করতে হবে যেন আমরা জিততে পারি। এটা শুনে নোয়ান অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে ফ্যাং অনেকগুলো কাগজে আই লাভ ইউ লিখে কিয়ানের অফিসের দরজার নিচে দিয়ে ভেতরে পাঠিয়ে দেয় আর নিজেও দরজার বাহিরে থেকে একটা কাগজ ধরে বলে, আই লাভ ইউ সিনিয়র। কিন্তু কিয়ান এতে কোনো রেসপন্সই করে না। এদিকে রাতের বেলা নোয়ান যখন অফিসে কাজ করছিল তখন তার একটা ফাইলের দরকার হয় যেটা অনেক উঁচুতে ছিল। তখন লি এসে সেটা নামিয়ে বলে, এটা কি তোমার চাই? নোয়ান বলে, হ্যাঁ। লি ফাইলটা আবারও উপরে রেখে দিয়ে বলে, নিজের কাজ নিজেই করো, যেটা দেখে নোয়ান অনেক রেগে যায়। পরের সিনে দেখা যায় উসিন যখন বাড়িতে ফিরছিল তখন তার এক্স বয়ফ্রেন্ডের সাথে তার ধাক্কা লাগে আর সে তার একটা ফাইল নিয়ে বলে, আমাকে কিস করো, তাহলে আমি তোমাকে তোমার ফাইলটা ফিরিয়ে দেব। তখন সেখান দিয়ে মিং যাচ্ছিল। সে এগুলো দেখে কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর তার এক্স তাকে বলে, ব্রেকআপ করার সময় তুমি আমাকে একটা চড় মেরেছিলে, আজ আমার পালা। এই বলে সে যখন তাকে চড় মারতেই যাবে তখনই মিং চলে আসে আর তার সাথে মারামারি করে। এদিকে ফ্যাং যখন ট্যাক্সির জন্য দাঁড়িয়েছিল তখন সেখানে একটা লোক আসে আর তাকে উল্টাপাল্টা কথা বলতে থাকে। আর তখন কিয়ানো সেখানে চলে আসে আর নিজের জ্যাকেটটা দিয়ে ওই লোকটাকে বলে, তুমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে চাচ্ছ? তুমি কি আমাকেও নিয়ে যাবে? এটা শুনে লোকটা সেখান থেকে চলে যায়। এখানে তো ফ্যাং কিয়ানের মুখে গার্লফ্রেন্ডের কথাটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর কিয়ান যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন ফ্যাং তাকে ধন্যবাদ দিয়ে তার গাড়ির জানালায় একটা কিস করে। অন্যদিকে উসিন মিংয়ের মুখে মলম লাগিয়ে দিচ্ছিল, কিন্তু মিং তো তার ওপর রেগেছিল। তখন সে বলে, আসলে ও আমার এক্স বয়ফ্রেন্ড। ও এতটাই খারাপ যে ও আমার সমস্ত টাকা পয়সা নিয়ে আরেকজনের সাথে এঙ্গেজমেন্ট করে ফেলেছে। এতে মিং আরও রেগে যায় আর বলে, আমি গিয়ে ওকে আরও মেরে আসব। উসিন বলে, না থাক, তার আর দরকার নেই, আমি তো তাকে ভুলেই গিয়েছি। তবে ওই ঘটনার পর থেকে আমার কাউকে ভালোবাসতে ভীষণ ভয় করে। ব্যাপারটা এমন নয় যে তুমি আমার জন্য পারফেক্ট না, কিন্তু আমি ভালোবাসায় ভয় পাই। তখন মিং তাকে জড়িয়ে ধরে। এদিকে নোয়ান যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে
সেখানকার সমস্ত লাইটগুলো জ্বলে ওঠে এবং লি সেখান থেকে বেরিয়ে এসে তার হাতে একটা ব্রেসলেট পরিয়ে দিয়ে খুব সুন্দর করে তাকে প্রপোজ করে। বাড়ি ফিরে নোয়ান তো অনেক বেশি খুশি হয়। তখন লি তাকে ফোন করে বলে, দেখো আমার মনে যা ছিল আমি তোমাকে বলে দিয়েছি, এখন তুমি ভেবেচিন্তে তোমার উত্তরটা দিও, কিন্তু এখন আমার ঘুম আসছে না, তাই তুমি আমাকে একটা গান শোনাও। নোয়ান তখন তাকে গান শোনাতে থাকে, এতে লি হাসতে থাকে। গান শোনাতে শোনাতে নোয়ান নিজেই ঘুমিয়ে পড়ে। পরের দিন লি তাকে মেসেজ করে বলে যে আজ আমার সঙ্গে লাঞ্চ করবে। তারপর লির সৎমা তার সাথে দেখা করে আর তাকে বলে, দেখো লিয়ের বাবা আর লি দুজনেই একে অপরের কেয়ার করে, কিন্তু কেউই মুখ ফুটে সেটা বলতে রাজি না। এখন তুমি আমাকে সাহায্য করবে, যেভাবেই হোক তুমি তাকে রাজি করাও সে যেন বাড়িতে ফিরে আসে। নোয়ান তার সৎমার সাথে কথা বলার সময় বুঝতে পারে উনি আসলে এতটাও খারাপ নন। এদিকে নোয়ানের আসতে দেরি হচ্ছে দেখে লি তাকে কল করে, কিন্তু নোয়ান কল কেটে দিয়ে তাকে মেসেজ করে বলে, আমি একটু বিজি আছি, তাই তোমার সঙ্গে লাঞ্চ করতে পারবো না। তারপর লি রাস্তা দিয়ে যাচ্ছিল আর সে তাদের দুজনকে একসাথে দেখে ফেলে। লি ভেতরে গিয়ে নোয়ানকে নিয়ে আসতে চায়। তখন তার সৎমা বলে, এতগুলো বছর পার হয়ে গিয়েছে, তুমি কি এখনও আমাকে আর মেনে নেবে না? এটা শুনে লি তার সাথে খারাপ ব্যবহার শুরু করে, যেটা দেখে নোয়ান বলে, তুমি এমন করছো কেন? উনি তো তোমার খারাপ চান না। নোয়ান তার সৎমায়ের সাইড নিচ্ছে দেখে লি তো অনেক কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। নোয়ানও তার পিছু করে আর একটা জায়গায় চলে আসে, তাকে অনেকবার সরিও বলে। তারপর তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে বলবে তুমি তোমার সৎমাকে এতটা ঘৃণা করো কেন? লি বলতে শুরু করে আসলে তার মা এবং তার সৎমা খুবই ভালো বন্ধু ছিল। শুরুতে তার সৎমায়ের সঙ্গে তার বাবার কোনো সম্পর্ক ছিল না, তবে তার মা তাদেরকে ভুল বুঝে তাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তার সৎমা এবং তার বাবা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, তবে সে তার কোনো কথাই শোনে না। আর এরপরেই তার কার অ্যাক্সিডেন্ট ঘটে। মারা যাওয়ার আগ পর্যন্ত তার মা তাকে বলেছিল, তোমার বাবা অনেক খারাপ, তুমি তাকে কোনোদিন ক্ষমা করো না, আর এই মহিলাকেও ক্ষমা করবে না। এসব বলার পর লি অনেক ইমোশনাল হয়ে যায়। তখন নোয়ান তাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক, আমি সব সময় তোমার পাশে থাকব। রাতে যখন লি নোয়ানকে বাড়িতে পৌঁছে দেয় তখন সে বলে, তুমি আমার উত্তরটা জানতে চেয়েছিলে না? এটা বলে সে তাকে কিস করে। পরের দিন থেকে শুরু হয়ে যায় তাদের অফিস রোমান্স। রাতের বেলা লি আর নোয়ানকে আমরা একসাথে দেখতে পাই। নোয়ান তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার সেই অ্যালার্জি তো এখন আর হয় না তাই না? লি বলে, হ্যাঁ অনেক দিন হয়ে গেল আর এখন অ্যালার্জির সমস্যাটা হচ্ছে না। নোয়ান বলে, আমার মনে হয় তোমার এই রোগটা কোনো শারীরিক রোগ নয়, এটা একটা মানসিক রোগ, তাই আমি চাই তোমার এই রোগটা যেন সেরে যায় আর তুমি আবারও সাধারণ মানুষের ভিড়ে মিশতে পারো। এরপর থেকে শুরু হয়ে যায় লিয়ের ভিড়ের মধ্যে যাওয়ার মিশন। ক্যাফে থেকে শুরু করে শপিং মল, নোয়ান তাকে সব জায়গায় নিয়ে যায়, কিন্তু ভিড় দেখে লি অনেক ভয় পাচ্ছিল। লি সেখান থেকে চলে যাচ্ছিল। নোয়ান হতাশ হয়ে ভাবতে থাকে কি করলে তাকে ভিড়ের মধ্যে নিয়ে যাওয়া যাবে। তখনই ওসিন তাকে কল করে বলে, আজ রাতে মিং নতুন স্টুডিও ওপেনিংয়ের জন্য একটা পার্টি রেখেছে, তুমি অবশ্যই সেখানে লিকে নিয়ে আসবে। পার্টিতে নোয়ান আর লিকে একসাথে দেখে মিং তো নিজের ভাই হওয়ার দায়িত্ব পালন করতে শুরু করে দেয়, অর্থাৎ লিকে ধরে নিয়ে গিয়ে সে একগাদা প্রশ্ন করতে থাকে। এদিকে নোয়ানের তো লিকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল। অন্যদিকে মিংয়ের প্রশ্ন করা শেষ হলে লি তাকে উল্টো প্রশ্ন করে, তুমি তো নোয়ানের ফ্রেন্ডকে পছন্দ করো, মানে উসিনকে সে পছন্দ করে এটা বলছিল, তো আমি কি তোমাকে এ ব্যাপারে সাহায্য করব? এই কথাটা শুনে মিং তো ঘাবড়ে যায় আর তাকে নিজের বোনের জামাই হিসেবেও মেনে নেয়। এরা তিনজন তো আরও বেশি চিন্তায় পড়ে যায়, ভিতরে আবার মারামারি লাগলো না তো। তারা যখন ভিতরে যায় তখন দেখে এই তিনজন ড্রাঙ্ক হয়ে উল্টে পড়ে আছে। তারপর আর কি অতীতের একটা সিন আবারও রিপিট হয়, কিন্তু এবার ছিল একটু অন্যরকমভাবে আর কি। এরপর আমরা একটা নতুন ক্যারেক্টারকে দেখতে পাই যার নাম রয়। সে ছিল রাইভাল কোম্পানির সিইও। অফিসে এসে লি এবং তার একটা ছবি ডেস্কে রাখে।
বোঝা যায় সে লিকে পছন্দ করে, তবে তার হাবভাবগুলো ঠিক ছিল না। এদিকে নোয়ান একটা মিটিংয়ে ছিল। লি তাকে মেসেজ করে দেখা করতে বলে। নোয়ান বলে, আমি একটা মিটিংয়ে আসি, তুমি আমার জন্য একটু ওয়েট করো, আমি একটু পরেই চলে আসব। আবার ঘুমিয়ে পড়ো না যেন। কিন্তু মিটিং তো শেষ হওয়ার নামই নিচ্ছিল না। লি বলতে থাকে, আমি সিও হয়ে এত কাজ করি না যতটা এই মেয়ে করছে। এত কাজ করতে হবে জানলে আমি তাকে এ প্রজেক্টে কাজই করতে দিতাম না। অবশেষে রাত 3টার সময় নোয়ানের মিটিং শেষ হয়। তারপর যখন সে লিয়ের কাছে যায় তখন লি তো তার ওপর রেগেছিল। নোয়ান বলে, তোমাকে রাগলে অনেক কিউট লাগে। একথা শুনে লি আরও বেশি রেগে যায়। নোয়ান বলে, আচ্ছা ঠিক আছে, সরি, আমার ভুল ছিল, আমি কাজের জন্য তোমার কাছে আসতে পারিনি। তখন লি তার ঠোঁটের দিকে ইশারা করে, অর্থাৎ যদি সে এখন তাকে কিস করে তাহলেই তার রাগ ভেঙে যাবে। তো নোয়ান যখন তাকে কিস করতে যাচ্ছিল, লি বারবার পিছনে সরে যাচ্ছিল। এতে বিরক্ত হয়ে নোয়ান সেখান থেকে চলে যেতে নিলে লি তাকে এক হাতে উঁচু করে তারপর কিস করে, যেটা আবার বাহির থেকে রয়ও দেখতে পায়।